ভালোবাসলে তাকে চিরদিনের জন্য আগলে রাখতে না পারলে প্রেমে পড়া বারণ। হ্যাঁ, আসলেই তাই। ভালোবাসার ধর্মই যত্ন করে রাখা। যদি আপনি সেটা না করতে পারেন তাহলে ভালোবাসতে যাবেন না। আজকে এমন এক সীমাহীন ভালোবাসার গল্প প্রেমে পড়া বারণ নিয়ে হাজির হয়েছি। মুভিটি এতটাই ইমোশনাল যেটির শেষটা আপনাকে কাঁদতে বাধ্য করবে। তাই অনুরোধ রইল সম্পূর্ণ এক্সপ্লানেশনটি দেখার। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। গল্পের শুরুতেই সরস্বতী পূজার দিন পুরো এলাকা জুড়ে অনুষ্ঠান চলছিল। আর সেই অনুষ্ঠানে ছাদের উপর কয়েকজন মেয়ে তাদের নাচের প্র্যাকটিস করছিল। এমন সময় পাড়ার ছেলেরা জোরে গান বাজাতে থাকে। তাদের এই জোরে গান বাজানোর কারণে মেয়েদের উপরে নাচের প্র্যাকটিস পুরোপুরি জলাঞ্জলি হয়ে যায়। সরস্বতী পূজার আয়োজকরা গিয়ে পাড়ার ছেলেদেরকে এই হট্টগোল গান বাজনা বন্ধ করতে বলে, কিন্তু পাড়ার ছেলেরা কোনো মতেই তাদের কথা মেনে নেয় না। এতে করে সরস্বতী পূজার আয়োজকরা তাদের পুলিশ ডাকার হুমকি দেয়। পাড়ার ছেলেরাও তখন তাদেরকে রণকের ভয় দেখায়, কিন্তু সরস্বতী পূজার আয়োজকরা বলে, তোমরা রণককে ডাকো আর যাকেই ডাকো না কেন, গান তো বন্ধ করতেই হবে। এই ছেলেদের ভিতর বাপ্পা নামের একটা ছেলের আজই ব্রেকআপ হয়েছে, তাই সে অনেক কষ্টে আছে। এমন সময় এখানে রণক এসে বলে, আজ বাপ্পা যা বলবে আমরা তাই করব। তখন বাপ্পা বলে, ওদের নাচ গান আমি বন্ধ করে দেব ইলেকট্রিসিটি ফিউজ করে দিয়ে। তুই উপরে গিয়ে বৌদিকে কিস করে আসবি। কিন্তু এতে রণক রাজি হয় না। তখন বাপ্পা নিজের দিব্যি দিয়ে রণককে জোর করে উপরে পাঠিয়ে দেয়। এক পর্যায়ে সে বাধ্য হয়ে উপরে যায়। এদিকে বাপ্পা কারেন্টের ফেস কেটে দেয়, যাতে সরস্বতী পূজায় সবার নাচ গান আনন্দ উল্লাস বন্ধ হয়ে যায়। অন্যদিকে রণক উপরে এসে অন্ধকারে কি করবে কোনো কিছুই বুঝতে পারে না। তাই সে না বুঝেই একটা মেয়েকে কিস করে। রণক মনে করে সে বৌদিকে কিস করেছে, কিন্তু তার ধারণা মিথ্যা হয়ে যায়। যখন সে সিঁড়ি থেকে নামতে যায় তখন সে দেখতে পায় বৌদি মোমবাতি হাতে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে আসছে। এটা দেখে রণক পুরো হতভম্ব হয়ে যায়। তখন বৌদি জিজ্ঞাসা করে, তুমি উপরে কেন? রণক কি বলবে কোনো কিছু বুঝতে পারে না। সে বলে, উপরে কারেন্ট ঠিক করতে এসেছিলাম। কিছুক্ষণ পর নিতুল নামের একটা মেয়েকে দেখা যায় কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছে। মূলত রণক এই নিতুলকে অন্ধকারে কিস করেছে। বাড়ি ফিরে নিতুলের ফ্যাকাশে মুখ দেখে নিতুলের মা জিজ্ঞাসা করে, কিরে তুই এখন? তোর না গান বাজনা হওয়ার কথা ছিল? নিতুল বলে, গান বাজনা হলে তো হতো। এই বলে সে ঘরে গিয়ে কান্নাকাটি করতে থাকে, কারণ নিতুল অনেক ভয় পেয়ে গেছে। এদিকে তার বন্ধু বান্ধব সবাই জিজ্ঞাসা করে, তুই কাকে কিস করেছিস? ঠিকঠাক মতো কিস করেছিস তো? কিন্তু রণক পুরো চুপ করে থাকে, কারণ ওই অন্ধকারে সে কাকে কিস করেছে তার মুখটা দেখতে পারেনি। কিন্তু রণকের এক অদ্ভুত রকম ফিলিংস হয়। সে শুধু ওই কিস করার মুহূর্তটাকে মনে করে। বলা যায় রণক ওই আফসা মুখটা দেখে মেয়েটার প্রেমে পড়ে গেছে। অন্যদিকে নিতুলেরও সেম ফিলিংস হয়, সেও রণককে মনে করতে থাকে। তাছাড়া দুইজন দুই ধরনের মানুষ। রণক যেমন উগ্র রকচটা স্বভাবের, অল্পতেই রেগে যায়, অন্যদিকে নিতুল একদম শান্তশিষ্ট স্বভাবের। পরের দিন সকালে গানের টিচার রণকের বাবার কাছে এসে নালিশ করে। রণকের বাবা ছিল পুলিশ। সমস্ত ঘটনা শুনে রণকের বাবা অনেক রেগে যায়, আর স্যার চলে যাওয়ার পরে রণককে অনেক বকাঝকা করে, বাড়ি থেকে বের করে দেয়। রণক MBA কমপ্লিট করেছে, তবে চাকরির জন্য কোনো চেষ্টাই করে না, যার কারণে তার বাবা তাকে দিন রাত উঠতে বসতে কথা শোনায়। তো যাই হোক, ভাসানের দিন রণক তার বন্ধু বান্ধবের সাথে নাচতে নাচতে ভাসান দিতে যাচ্ছিল। এমন সময় পথে নিতুল তাকে দেখে একটু ভয় পেয়ে যায়, কিন্তু সে কাউকেই কোনো কিছু বলে না। এদিকে কেলেঙ্কারি হয়ে গেছে, বাপ্পা সুইসাইড করেছে। তাই তার বাবা চিৎকার করে সবাইকে ডাকতে শুরু করে। তো বাপ্পার সব বন্ধুরা মিলে তাকে ধরাধরি করে হসপিটালে নিয়ে যায়। বাপ্পাকে হসপিটালে ভর্তি করে তার বন্ধুরা সবাই চায়ের দোকানে চা খাওয়ার সময় জানতে পারে বাপ্পা ঘুমের ঔষধের জায়গায় প্রেশারের ঔষধ খেয়ে নিয়েছে। তাই আর কোনো রিস্ক নেই, 2 দিনের ভেতরেই তাকে হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হবে। এই ভদ্রলোকের নাম তীর্থ। এর সঙ্গেই নিতুলের বিয়ে ঠিক হয়েছে। এদের বাবা মা ছোটবেলাকার বন্ধু, তাই তারা অনেক আগেই ঠিক করে রেখেছিল তাদের ছেলে মেয়ে বড় হলে বিয়ে দিবে। তীর্থ পেশা একজন ডাক্তার। কদিনের ছুটিতে সে দেশে ফিরেছে, আর এই সময়টা সে চায় নিতুলের সাথে কিছুটা সময় কাটাতে। তাই আজ তারা দুইজন বাইরে ঘুরতে বের হয়। বাইরে গাড়িতে বসতেই নিতুল তাদের গাড়ির সামনে রণককে দেখে অনেক ভয় পেয়ে যায়। এই পাড়ায় বখাটে ছেলেদের আড্ডা নিতুলের বাবার একটুও ভালো লাগে না। তারা এই পাড়ায় নতুন এসেছে।
অন্যদিকে বাড়ি ঢুকে রনকের বাবা রনক ইন্টারভিউ দিতে যায়নি দেখে অনেক বকাঝকা করে। রনক তার বাবার কথায় পাত্তা না দিলে তার বাবা রেগে মেগে বাড়ি থেকে বেরিয়ে যায়। তার বাবা যাওয়ার পর রনকের মা রনককে অনেক বোঝায়, তাকে চাকরির জন্য চেষ্টা করতে বলে আর ইন্টারভিউগুলো ভালোভাবে দিতে বলে। যদি সে তার বাবার অবাধ্য হয় তাতে তার বাবা আরও রেগে যাবে। রনক বলে, তাতে আমার কিচ্ছু যায় আসে না, বাবা যেটাতে সুখে থাকে সেটা আমি কখনোই করব না। রনক তার বাবাকে সহ্য করতে পারে না, কারণ একটু কিছু হলেই রনকের বাবা তার মায়ের উপরে অমানবিক টর্চার শুরু করে। আর ছোটবেলা থেকেই রনক এসব দেখতে দেখতে বড় হয়েছে। তো যাই হোক, কথা বলতে বলতে রনকের মা তার গলার কালো দাগ লোকানোর সময় রনক সেটা দেখে ফেলে। রনক বলে, মা আর কতদিন, চলো আমরা এই নরক থেকে বেরিয়ে যাই। কিন্তু রনকের মা এই সংসারের মিথ্যে মায়া কাটিয়ে কোথাও যেতে চায় না। রনক তার মায়ের কথা শুনে অনেক রেগে যায় আর বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়ে যায়। বাইক চালিয়ে যাওয়ার সময় হঠাৎ করে নিতুল তার সামনে চলে আসে আর তার বাইকের ধাক্কায় নিতুল ছিটকে পড়ে যায়। রনক তাকে উঠাতে গেলে নিতুল নিজের মুখ চেপে ধরে আর সেই অন্ধকার রাতে রনক যে চোখ দুটি দেখেছিল সেটি আবার তার চোখের সামনে ভেসে ওঠে। সেই চোখটা আর এই চোখটার সাথে অনেক মিল। রনকের আর বুঝতে বাকি থাকে না সেদিন রাতে সে নিতুলকেই কিস করেছিল। রনক নিতুলকে ধমক দিয়ে জানতে চায়, সেদিন রাতে তুমি কি সাদে ছিলে? নিতুল কি বলবে কিছু বুঝতে না পেরে সত্যিটা স্বীকার করে। হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে এখান থেকে দৌড়ে পালিয়ে যায়। নিতুল অটো নিয়ে যেতে থাকলে রনক তার বাইক নিয়ে নিতুলকে পিছু করে। কিছুক্ষণ পর নিতুল ক্লাস করার সময় রনক তার ক্লাসের বাইরে জানালা দিয়ে উকি দিতে থাকে। এটা দেখে নিতুল আরো ঘাবড়ে যায়। ক্লাস শেষে নিতুল মনে করে হয়তো রনক এখান থেকে চলে গেছে, কিন্তু বাইরে বের হতেই দেখে রনক তার জন্য বাইক নিয়ে অপেক্ষা করছে এবং বলে, আমার সাথে চলো, আমি তোমাকে বাসায় পৌঁছে দিব। নিতুলের অনিচ্ছা থাকা সত্ত্বেও এক পর্যায়ে ভয় পেয়ে বাইকে উঠে আসতে বাধ্য হয়। এরপর রনক তাকে বাইকে উঠিয়ে বাড়িতে না গিয়ে গঙ্গার ঘাটে নিয়ে যায় আর নিতুলের কাছে জানতে চায় সেদিনের ঘটনা সে কাউকে জানায়নি কেন। জবাবে নিতুল বলে, আমি এসব ঝামেলা একটুও পছন্দ করি না, আমি যদি এই বিষয়টা সবাইকে বলি তাহলে ঝামেলা বাড়বে। আরও বলে, আমার মা বাড়িতে আমার জন্য অপেক্ষা করছে, আমাকে দ্রুত বাড়িতে যেতে হবে। তারপর রনক নিতুলকে বাড়ির বেশ কিছুটা আগে নামিয়ে দেয়। এই ঘটনার পর নিতুল পরের দিন কলেজে যেতে ভীষণ ভয় পাচ্ছিল। সে মনে করে আবার যদি রনক তার পিছু করে, তাই সে তার বান্ধবীকে কল করে বলে, আজকের ক্লাস নোটটা তুই আমাকে একটু বাসায় পৌঁছে দিবি। কিন্তু নিতুলের বান্ধবী বলে, আজকে তো এক্সাম আছে, সবাইকে ক্লাসে আসতেই হবে। তো যাই হোক, নিতুল ভয় কাটিয়ে কলেজে যাওয়ার জন্য বের হয় আর আজও দেখতে পাই তার জন্য রনক ওয়েট করছে। নিতুল দ্রুত গিয়ে অটোতে উঠে বসে আর রনক সেটা দেখে বাইক নিয়ে তার পিছু করে এবং অটো থামিয়ে নিতুলকে বাইকে উঠিয়ে নেয়। এদিকে বাপ্পা একটু সুস্থ হলেও তার মানসিক অবস্থা খুবই খারাপ ছিল। অন্যদিকে রনক নিতুলকে কলেজে নামিয়ে দিয়ে তার থেকে তার কন্ট্যাক্ট নাম্বারটা চেয়ে নেয়। নিতুল ভয়ে ভয়ে কন্ট্যাক্ট নাম্বারটা দিলে মিতুর এক বান্ধবী সেটা দূর থেকে দেখে নেয় আর মনে করে হয়তো তাদের দুজনের ভেতর কোনো চক্কর চলছে। তাই রনক চলে গেলে নিতুলের বান্ধবী জিজ্ঞাসা করে, এটা কি তোর বয়ফ্রেন্ড? নিতুল বলে, আমার বয়ফ্রেন্ড কেন হবে, আমাদের পাড়ায় থাকে। নিতুলের বান্ধবী বলে, আমরা কিছু বুঝি না মনে করেছিস? বয়ফ্রেন্ড না হলে বাইকে করে নিয়ে আসে, আবার কলেজ শেষ হলে নিয়ে যায়, এখন আবার নাম্বার দিলি। নিতুল তখন তার বান্ধবীর কথাটা এড়িয়ে যায়। এদিকে রনক তার পাড়ার বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় বাপ্পাকে নিয়ে সবাই অনেক হাসাহাসি করছিল। এমন সময় রনক জিজ্ঞাসা করে, বলতো ভালোবাসা কি? তখন বাপ্পা বলে, তোরা কি আমার সাথে ফাজলামি করছিস? ভালোবাসা হলো যখন কাউকে দেখে তার মন ভালো হয়ে যায়, সব সময় তাকে দেখতে ইচ্ছা করে, তার সাথে কথা বলতে ইচ্ছা করে। এই কথাগুলো শুনে রনক শুধু নিতুলের কথাই মনে করতে থাকে। মূলত রনক নিতুলকে মনে মনে ভালোবেসে ফেলেছিল। এমনটা যে শুধু রনকের হয়েছে তা নয়, নিতুলেরও সেম, শুধু রনকের কথা মনে পড়ছিল। এভাবেই তারা দুইজন নিজেদের অজান্তে একে অপরকে অনেক সময় দিত। সব কাজ বাদ দিয়ে নিতুল শুধু রনকের কথাই চিন্তা করত। এভাবে ধীরে ধীরে তাদের ভালোবাসার সম্পর্ক আরও গাঢ় হতে থাকে। এভাবেই একদিন নিতুল রনকের সাথে সময় কাটিয়ে বাড়ি ফিরে দেখে তীর্থ আর তার বাবা মা তাদের বাড়িতে বসে বিয়ের ডেট ফিক্সড করছে। তীর্থরা আগামী মাসে বিয়ের ডেট ঠিক করেছে
আর বিয়ের পরই ছেলের সঙ্গে নিতুলকে ক্যালিফোর্নিয়ায় চলে যেতে হবে। নিতুল এদের মাঝখানে বসে থাকলেও তার মন সবসময় পড়ে থাকে রনকের কাছে। এদিকে রনকের মা বুঝতে পারে তার ছেলের মাঝে কিছু চেঞ্জ এসেছে, হাব ভাব কথাবার্তা ইদানিং পরিবর্তন হয়েছে। তাই সে রনককে বলে, মেয়েটা কে রে, তুই কাকে ভালোবাসিস? রনক মুখে কিছু না বললেও রনকের মা ঘটনাটা বুঝতে পারে। তাই সে ছেলেকে বলে, যাকে ভালোবাসিস তাকে দ্রুত মনের কথা বলে ফেল, কারণ সময় মতো না বলে অনেক দেরি হয়ে যেতে পারে। রনক তার মায়ের কথা শুনে রাতে নিতুলকে অনেকবার কল করে, কিন্তু নিতুল একটাবারও ফোনটা রিসিভ করে না, কারণ নিতুল বুঝতে পারছিল না তার এখন কি করা উচিত। এভাবেই দুইজন সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দেয়। পরদিন সকালবেলায় নিতুল রনককে ফোন করে একটা জায়গায় ডাকে। রনক আর বেশি দেরি না করে দ্রুত নিতুলের সাথে দেখা করতে চলে আসে। রনক তার মনের কথা বলার আগেই নিতুল বলে, সামনের মাসে আমার বিয়ের পর তীর্থর সাথে ক্যালিফোর্নিয়া চলে যেতে হবে। এই কথা শুনে এক ঝটকায় রনকের সবকিছু এলোমেলো হয়ে যায়। রনক বলে, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, এই কথাটা তোমার বাসায় বুঝিয়ে বলো। নিতুল বলে, আমি তোমাকে ভালোবাসি না, আর আমি আমার বাসায় কোনো কিছুই বলতে পারবো না। রনক বলে, মিথ্যা কথা কেন বলছো? নিতুল আর কোনো কিছু না বলে তার বাড়ির দিকে হাঁটতে শুরু করে। রনকও তার পেছন পেছন হাঁটতে শুরু করে আর নিতুলকে বলে, বিশ্বাস করো আমি এমন আর থাকবো না, আমি বদলে যাব, ভালো একটা চাকরি করব। কিন্তু নিতুল তার কোনো কথারই উত্তর দেয় না, পাথরের মূর্তির মতো শুধু সামনের দিকে হাঁটতে থাকে। নিতুলের অদ্ভুত আচরণ দেখে রনক রাস্তা থেকে একটা কাচের বোতল তুলে নিয়ে তার সামনে গিয়ে বলে, আমাকে বলো তুমি আমাকে ভালোবাসো কিনা। নিতুল আবারও বলে, আমি তোমাকে ভালোবাসি না। এই কথা শুনে রনক সেই কাচের বোতল দিয়ে নিজের হাত কেটে ফেলে। এই ঘটনা দেখে নিতুল কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে। কিছুক্ষণ পর রনক বুঝতে পারে তার এমন অদ্ভুত আচরণে নিতুল অনেক ভয় পেয়ে গেছে। তাই রনক নিতুলের বাড়িতে তার সাথে দেখা করতে যায়। নিতুল রনককে তার রুমে দেখে দ্রুত রুমের দরজা আটকে রনকের হাতে ব্যান্ডেজ করে দেয়। তখন রনক আবারও বলে, আমি তোমার জন্য চেঞ্জ হয়ে যাব, তোমার ভালোবাসা পেলে নিজেকে বদলে ফেলবো। নিতুল বলে, তুমি তোমার এই স্বভাব থেকে কি করে বেরিয়ে আসবে আমি বুঝতে পারছি। তাদের দুজনের এই অদ্ভুত সম্পর্কে তারা কি নাম দেবে কিছুই বুঝতে পারছে না। দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু হয়তো তাদের নিয়তিতে নেই, কারণ নিতুলের বাবা মা কোনোদিনই রনককে মেনে নিবে না। এক পর্যায়ে রনক নিতুলকে জড়িয়ে ধরে অনেক কাঁদতে থাকে আর নিতুল তাকে ফিরে যেতে বলে। তো যাই হোক, 2 দিন পরই দোল। রনক চিন্তা করে দোলের দিন সবকিছু ঠিক করে নিবে। তাই রনক আবির নিয়ে নিতুলের বাড়ি আসে আর নিতুলের বাবাকে প্রথম আবির দিয়ে প্রণাম করে। নিতুলের বাবা রনককে চিনতে পারেনি, কারণ তারা এই পাড়াতে নতুন এসেছে। তখন রনক বলে, আমি আপনার মেয়েকে ভালোবাসি, আর আপনার সম্মতি পেলে আমি নিতুলকে বিয়ে করতে চাই। এই কথা শুনেই নিতুলের বাবা 7-5 কোনো কথা না বলেই রনকের গালে কষে এক থাপ্পড় মেরে দেয়। রনক কিছু না বলে নিতুলের দিকে এগিয়ে যায় আর নিতুলের মাথায় আবির দিয়ে দেয়। ঠিক সেই সময় তীর্থ ভেতরে আসে আর জিজ্ঞাসা করে, এখানে কি হচ্ছে? তখন রনক বলে, আমি নিতুলকে ভালোবাসি। এই কথা শুনে তীর্থ অনেক রেগে যায় আর নিতুলকে বেশি কথা শোনাতে থাকে। সেই সাথে রনককে বাসা থেকে বেরিয়ে যেতে বলে। নিতুল অনেক অনুরোধ করে রনককে এখান থেকে চলে যেতে বলে, কারণ নিতুল জানে রনক রেগে গেলে খারাপ কিছু করে বসতে পারে। তখন তীর্থ রনকের সাথে নিতুলকে কথা বলতে দেখে নিতুলকে একটা ধাক্কা দিয়ে দেয়। এটা দেখে রনকের মাথায় পুরো রক্ত উঠে যায় আর তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। তার বাবা কি করে তার মা আর তার উপরে দিনের পর দিন অত্যাচার করেছে, আর সেই রাগেতেই রনক তীর্থকে পাগলের মতো মাটিতে ফেলে মারতে থাকে। তখন কেউই রনককে থামাতে পারছিল না। এক পর্যায়ে তীর্থ অজ্ঞান হয়ে যায় আর এই বাড়ির ভেতর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পেয়ে রনকের বন্ধুরা সব বাড়ির ভেতরে এসে রনককে কোনো মতে টেনে হিঁচড়ে বের করে নিয়ে যায়। নিতুলের বাবা পুলিশে খবর দিলে পুলিশ এসে রনককে অ্যারেস্ট করে নিয়ে যায় আর তীর্থকে হসপিটালে ভর্তি করা হয়। যেহেতু পুলিশ রনকের বাবা, তাই রনককে প্রচণ্ডভাবে মারধর করে। এদিকে নিতুল নিজেকে একটা বন্ধ ঘরের ভেতরে সবসময় আটকে রাখে। এই ঘটনার 1 মাস হয়ে গেলেও নিতুল এখনো নিজেকে স্বাভাবিক অবস্থানে ফিরিয়ে আনতে পারেনি। আর এই ঘটনার জন্য নিতুলের বাবা মা সবসময় তাকে দোষারোপ করতে থাকে। অন্যদিকে দেখা যায়
রনককে মেন্টাল অ্যাসাইলামে ভর্তি করা হয়েছে। ডক্টর রনকের সুচিকিৎসার ব্যবস্থা করে। এদিকে নিতুল এসব কিছু আর সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে সুইসাইড করার চেষ্টা করে। এইভাবে একটা বছর পার হয়ে যায়। এখন দেখা যায় রনক পুরোপুরি সুস্থ হয়ে গেছে এবং সে এই মেন্টাল অ্যাসাইলামে চাকরি নিয়েছে, যাতে তার মতো মানসিক রোগীদের মোটিভেশন দিয়ে সুস্থ করতে পারে, যাতে এই রোগীগুলো ভালো হয়ে তার মতো স্বাভাবিক জীবন ফিরে পায়। এরপর দেখা যায় রনক আর তার মা তার বাবাকে ছেড়ে এখন আলাদা থাকে। এখন তারা দুজন বেশ ভালোই আছে। রনকের মা বুঝতে পেরেছে মিথ্যে মায়ায় পড়ে পড়ে মায়ের খাওয়াটা আসলে কোনো জীবনই না। একদিন রনক হসপিটালে আসলে একজন নার্স এসে তাকে বলে, অ্যাসাইলামে নতুন একটা পেশেন্ট এসেছে, তাকে কেউই সামলাতে পারছে না। রনক সেই রোগীকে দেখতে ভিতরে গেলে সেই রোগী তার খাবারের প্লেট রনকের মুখে ছুঁড়ে মারে। রনক মুখ ঘুরিয়ে দেখে এই রোগী আর কেউ নয়, তার ভালোবাসার মানুষ নিতুল। নিতুলের এই পরিস্থিতিতে দেখে রনক নিজেকে সামলাতে পারে না। তার পুরনো দিনের সমস্ত স্মৃতির কথা মনে পড়ে যায়। রনক ডাক্তারের কাছ থেকে নিতুলের কথা জানতে পারে নিতুল সুইসাইড করতে গিয়েছিল। ঠিক সময় মতো তার বাবা মা তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু তাতে করে তার নার্ভে অনেক সমস্যা দেখা দিয়েছে, যার কারণে সে এখন পাগল হয়ে গেছে। সেই সাথে নিতুলের পা বেঁকে গেছে। নিতুল এখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। নিতুলকে পুরোপুরি সারিয়ে তোলার জন্য রনক অনেক চেষ্টা করতে থাকে। রনক নিতুলের দায়িত্ব নেয়। সবসময় রনক নিতুলকে আগলে রাখে। এমন যত্নে কয়েকদিনের ভেতরেই নিতুল অনেকটা স্বাভাবিক হয়ে যায়। তবে নিতুল কাউকেই চিনতে পারছে না। এমন অবস্থা দেখে রনক ডক্টরের কাছে জানতে চায় নিতুল কি আগের মতো আর কখনোই সুস্থ হবে না। তখন ডাক্তার তাকে জানায় যদি নিতুলের পুরনো কোনো স্মৃতি মনে পড়ে তাহলে সে হয়তো আবারও সুস্থ হতে পারে, তাছাড়া সুস্থ হওয়ার সম্ভাবনা একদমই নেই। তাই রনক নিতুলের স্মৃতিশক্তি ফেরানোর জন্য একটা প্ল্যান করে। সে তার বন্ধু বান্ধবকে গিয়ে বলে তারা যে সরস্বতী পূজার আয়োজন করেছিল তেমনটাই আবারও নিতুলের সামনে প্রেজেন্ট করতে। রনকের কথা মতো আবারও সরস্বতী পূজার আয়োজন করা হয় এবং রনক নিতুলকে হসপিটাল থেকে এনে তার বান্ধবীদের সাথে ছাদে ছেড়ে দেয়। নিতুলের এই পরিবেশটা চেনা চেনা লাগে। সেদিনকার মতো নিতুল তার বান্ধবীদের সঙ্গে নিজের অজান্তেই গানে তাল মিলাতে শুরু করে। এদিকে রনক ওই দিনের মতো ড্রেস পরে ছাদে আসে। আর আবারও ইলেকট্রিসিটি ফিউজ করে দেয়া হলে রনক অন্ধকারে নিতুলকে জড়িয়ে ধরে আগের মতো কিস করে। আর তখন আলো চলে আসলে নিতুল রনককে ঠেলে দূরে সরিয়ে দেয় এবং সেই সাথে চিৎকার চেঁচামেচি করে সবাইকে ডাকতে শুরু করে। নিতুল রনককে চিনতেই পারে না, তবে নিতুলের আগের সবকিছু মনে পড়ে যায়। তখন সেখানে নিতুলের বাবা আসলে নিতুল গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে আর বলে, বাবা এই ছেলেটা আমার সাথে অসভ্যতা করছে। এই বলেই সে কাঁদতে শুরু করে। পাড়ার কেউ এই অন্যায়ের প্রতিবাদ করছে না দেখে নিতুল আরও রেগে যায়। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য রনক বন্ধুদেরকে তাকে মারতে বলে। এক পর্যায়ে রনকের কথা শুনে সবাই তাকে মারতে শুরু করে। নিতুল এটা দেখে অনেক খুশি হয় আর চিৎকার করতে করতে নিতুল সেখানেই অজ্ঞান হয়ে যায়। নিতুলকে হসপিটালে ভর্তি করা হয়। সে যখন সুস্থ হয়ে যায় রনক শেষবারের মতো নিতুলের সঙ্গে একবার দেখা করতে চায়, কিন্তু ডাক্তার রনককে তার সঙ্গে দেখা করতে নিষেধ করে। নিতুলের স্মৃতি থেকে রনক পুরোপুরি মুছে গেছে। রনক দূর থেকেই নিতুলকে বিদায় দেয়। সেই সাথে তার মাকে গিয়ে বলে, মা আমি নতুন একটা চাকরি পেয়েছি, তুমি কি আমার সঙ্গে যাবে? রনকের মাও তার সঙ্গে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। আর এখানেই আজকের অসমাপ্ত ভালোবাসার গল্পটা শেষ হয়ে যায়। আসলে সব ভালোবাসার পূর্ণতা পায় না। নিয়তি অনেক সময় আমাদের কঠিন পরিস্থিতিতে দাঁড় করায়। তাই সবকিছু দেখলেই প্রেমে পড়া যায় না। কিছু কিছু ক্ষেত্রে প্রেমে পড়া বারণ। আজকের আমাদের এই গল্পটা আপনাদের কেমন লেগেছে? গল্পটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।